দক্ষিণ ভারত। মধ্যযুগের ইতিহাসে দক্ষিণ ভারতের ইতিহাস খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দক্ষিণ ভারতে মূলত চালুক্য, রাষ্ট্রকূট, পল্লব ও চোল এই ৪টা যুগ মূলত দেখা গিয়েছে, যাদের সমাজ, ধর্ম, শিল্পে অত্যন্ত সুদূরপ্রসারী বা কিছু গুরুত্ব ইতিহাসে রেখে গেছে। তো দক্ষিণ ভারতে এই ৪টা যুগেরই সমাজ, ধর্ম ও শিল্প সম্পর্কে একটু আলোচনা করব। সমাজ। দক্ষিণ ভারতে সাধারণত জাতিভেদ, বর্ণ প্রথার সূচনা হয়। জাতিভেদ প্রথা ক্রমশ কঠোরতর রূপ ধারণ করে এই দক্ষিণ ভারত সমাজে। ব্রাহ্মণ ও শূদ্রদের উল্লেখ পাওয়া যায়, ক্ষত্রিয় বৈশ্যদের কোনো উল্লেখ নেই, শুধুমাত্র ব্রাহ্মণ ও শূদ্রদের উল্লেখ পাওয়া যায়। ব্রাহ্মণরা প্রভূত ক্ষমতার অধিকারী ছিলেন, তারা বিনা খাজনায় ভূসম্পত্তি ভোগ দখল করতেন। অস্পৃশ্য শূদ্রক যারা তাদের তাদের মন্দিরে প্রবেশ নিষেধ ছিল। কৃতদাস প্রথা ছিল, বাল্য বিবাহ, পণ প্রথা, সতীদাহ প্রথা ছিল। এখানে চোল যুগে কাবেরীপত্তনম, পাণ্ড্য যুগে কারিকল, পল্লব যুগে মহাবলীপুরম এই ৩টে ছিল শ্রেষ্ঠ বন্দর। দক্ষিণ ভারতে এই ৩টে ছিল শ্রেষ্ঠ বন্দর। তারপরে চলে এসো চোল ও পাণ্ড্য রাজ্যে মুক্ত ব্যবসায় সর্বোপরি ছিল। চোল ও পাণ্ড্য রাজ্য মুক্ত ব্যবসায় সর্বোপরি ছিল। চোলদের স্বর্ণমুদ্রার নাম ছিল কাসু। খুব মনে রাখবে, এটা ভালো কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। এখানে শিব ও বিষ্ণু ছিল প্রধান দেবতা। এই সময় শিব ও বিষ্ণু ছিল প্রধান দেবতা। চালুক্য রাজ্যে অসংখ্য বৌদ্ধ স্তূপ ছিল। চালুক্য রাজ্যে অসংখ্য বৌদ্ধ স্তূপের সন্ধান পাওয়া গেছে। হিউয়েন সাং চালুক্য রাজ্যে প্রায় ১০০টি মঠ বা বিহার তিনি দেখেন। জৈন কবি রবিকীর্তি এই সময় আইহোল প্রশস্তি যে বইটি রচনা করেছিলেন তাতে দ্বিতীয় পুলকেশী সংক্রান্ত আলোচনা আছে তার আইহোল প্রশস্তি এই বইটাতে। এবার চলে এসো ধর্ম। চোল রাজাদের সময় দাক্ষিণাত্যে নাইমার নামক শৈব ও আলোয়ার নামক বৈষ্ণব সাধকেরা ভক্তি আন্দোলন শুরু করে। এই সময় লিঙ্গায়ত আন্দোলন হয়েছিল। জাতিভেদ মানতেন না। এই লিঙ্গায়ত আন্দোলন জাতিভেদ মানতেন না। বললাম না দক্ষিণ ভারতে প্রচণ্ড জাতিভেদ প্রথা, যেগুলো এই বর্ণ বৈষম্য এই ধরনের ছিল। তো লিঙ্গায়ত আন্দোলন হয়েছিল আচার্য শঙ্করের নেতৃত্বে, যিনি জাতিভেদ মানতেন না, মতবাদ অদ্বৈতবাদ নামে পরিচিত। শিবের উপাসক ছিলেন আচার্য শঙ্কর, তিনি ছিলেন শিবের উপাসক। এবার চলে এসো উত্তরে বদ্রিকাশ্রমে যোশী মঠ, দক্ষিণে মহীশূরে শৃঙ্গেরি মঠ, পূর্ব উপকূলে পুরীতে গোবর্ধন মঠ, এটা কিন্তু পূর্ব উপকূলে পুরীতে রয়েছে, এবং পশ্চিম উপকূলে দ্বারকায় সারদা মঠ। দক্ষিণ ভারতে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ধর্মাচার্য ছিলেন আচার্য রামানুজ। তার প্রতিষ্ঠিত সম্প্রদায় শ্রী সম্প্রদায় নামে পরিচিত। প্রধান ধর্মক্ষেত্র কাঞ্চি ও শ্রীরঙ্গম। মতবাদ ছিল বিশিষ্ট দ্বৈতবাদ। আচার্য রামানুজের প্রধান ধর্মক্ষেত্র ছিল কাঞ্চি, শ্রীরঙ্গম। মতবাদ ছিল বিশিষ্টবাদ নামে পরিচিত। শিক্ষা। ব্রহ্মগিরি ঘটিকা মহাবিদ্যালয়ের নাম পাওয়া যায় এই সময় দুটি। তখনকার দক্ষিণ ভারতে সেই সময় ব্রহ্মগিরি ও ঘটিকা নামে মহাবিদ্যালয়ের নাম পাওয়া যায়। শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। দক্ষিণ ভারতে গেলে আজও সংস্কৃত ভাষা চর্চা হয়। উত্তর ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় যেমন ছিল, দক্ষিণ ভারতে ছিল কাঞ্চি বিশ্ববিদ্যালয়। কাঞ্চি ও বাহুর ছিল সংস্কৃত চর্চার বিখ্যাত কেন্দ্র। আরেকটা বইয়ের উল্লেখ পাওয়া যায়, কিরাতার্জুনীয়ম, এটা লিখেছিলেন ভারবি। কার সম্পর্কে আলোচনা আছে? পল্লবরাজ সিংহ বিষ্ণু সভাকবি ছিলেন এই ভারবি, তিনি বই লিখেছিলেন কিরাতার্জুনীয়ম। আচ্ছা, সংস্কৃত গদ্যের শ্রেষ্ঠ রূপকারের কথা পাওয়া যায়, যিনি দশকুমার চরিত রচনা করেছিলেন, তার নাম ছিল দণ্ডী। তিনি ছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মনের সভাকবি। তো প্রথম নরসিংহ বর্মনের সভাকবি আমরা দেখলাম ভারবি, যিনি কি লিখেছেন দেখলাম এখানে কিরাতার্জুনীয়ম। আর দ্বিতীয় নরসিংহ বর্মনের সভাকবি ছিলেন দণ্ডী, তিনি লিখেছিলেন দশকুমার রচিত। বিক্রমাঙ্ক দেব চরিত রচয়িতা বিলহন, এর
কথা এখানে দক্ষিণ ভারতে সেই সময় আলোচনা হয়েছিল। মিতাক্ষর আইনের প্রবর্তক হলো বিজ্ঞানেশ্বর। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই সমস্ত ছোট ছোট এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আসবে। রাষ্ট্রকূট রাজ অমোঘ বর্ষ কানাড়ি ভাষায় রত্নমালিকা ও কবিরাজ মার্গ লেখেন। রাষ্ট্রকূট রাজ অমোঘ বর্ষ তিনি কানাড়া ভাষায় রত্নমালিকা ও কবিরাজ মার্গ লেখেন। জিনসেন নামে এক জনৈক ভিক্ষু অমোঘ বর্ষের পৃষ্ঠপোষকতায় পার্শ্ব ও বুদ্ধায় রচনা করে। পার্শ্ব ও বুদ্ধায় রচনা করে কে? জিনসেন নামে এক জনৈক ভিক্ষু অমোঘ বর্ষের পৃষ্ঠপোষকতায় পার্শ্ব ও বুদ্ধায় রচনা করেন। বর্ধমান চরিত লিখেছেন আস্যা। বর্ধমান চরিত লিখেছেন আস্যা। নেমি পুরাণ লিখেছেন গুণবর্মা। বিশিষ্ট কানাড়ি সাহিত্যিকেরা আস্যা আর গুণবর্মা। বর্ধমান চরিত আস্যা, নেমি পুরাণ হচ্ছে গুণবর্মা, বিখ্যাত কানাড়ি সাহিত্যিক। পম্পা, রন্না ও পন্না এই তিনজন কানাড়ি সাহিত্যের ত্রিরত্ন নামে পরিচিত। কি? পম্পা, রন্না, পন্না, তিনজন ছিলেন কানাড়ি সাহিত্যের ত্রিরত্ন। শিল্প সম্বন্ধে আলোচনা করার আগে আমরা একটু ভাগ করে নেব। পল্লব শিল্প সম্পর্কে আলোচনা করব, রাষ্ট্রকূট শিল্প সম্পর্কে আলোচনা করব, চালুক্য শিল্প আর চোল শিল্প। চলো, পল্লব শিল্পে কি দেখা দিয়েছিল? পাহাড় কেটে মন্দির নির্মাণ ধারণা সর্বপ্রথম। পাহাড় কেটে মন্দির নির্মাণ যে করতে হবে, এই সমস্ত ধারণা প্রথম পল্লব সাম্রাজ্যে মানে প্রথম জানা যায়। প্রথম নরসিংহ বর্মন ত্রিচেনাপল্লী, চিঙ্গলপেট ও আনাক্স যাত্রায় প্রথম এই পাহাড় কেটে মন্দির তিনি তৈরি করেন। মহাবলীপুরমে ধর্মরাজ পথ, দ্রৌপদী পথ, অর্জুন রথ আর ভীম রথ। ধর্মরাজ রথ, দ্রৌপদী রথ, অর্জুন রথ আর ভীম রথ, এই তিনটে রথে উল্লেখ পাওয়া যায় প্রথম নরসিংহ বর্মনের আমলে। দ্বিতীয় নরসিংহ বর্মনের কাঞ্চির কৈলাসনাথ মন্দির, বৈকুণ্ঠ পেরুনাল মন্দির আর মহাবলীপুরমের মুক্তেশ্বর মন্দির ভীষণ ইম্পর্টেন্ট, এটা জানা যায় দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়। প্রথম নরসিংহ বর্মনের সময় কী কী রথ বা কী কী মন্দির সম্বন্ধে জানা যায় দেখলাম। দ্বিতীয় নরসিংহ বর্মনের কী কী রথ আমলে জানা যায় তা দেখলাম। এবার হচ্ছে রাষ্ট্রকূট শিল্প। রাষ্ট্রকূট শিল্পের প্রথম কৃষ্ণ যিনি ছিলেন, তার আমলে বা তার সাম্রাজ্যের সময় ইলোরার প্রসিদ্ধ পাহাড় কাটা কৈলাসনাথ মন্দির আবিষ্কার হয়। কৈলাসনাথ মন্দির। ইলোরা, অজন্তা, মালখেদ, এলিফ্যান্টা, গহ্বর গায়ে খোদিত দেবদেবীর মূর্তি তার সময় থেকে শুরু হয়। দেবদেবীর মূর্তি তার সময় থেকে শুরু হয়। ডক্টর স্মিথ বলেছেন গর্বের বস্তু। এই সমস্ত গুহায় যে দেবদেবীর মূর্তি আছে সেগুলিকে বলেছেন গর্বের বস্তু। চালুক্য শিল্প যেটা ছিল, চালুক্য শিল্পে মঙ্গলেশ্বর পাহাড় কেটে বাতাপির বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে যে বাতাপির বিখ্যাত বিষ্ণু মন্দির পাহাড় কেটে তৈরি হয়েছিল, এটা কার কোন সাম্রাজ্যে বা কোন বংশের আমলে? চালুক্য শিল্প। বিজয়াদিত্য নির্মিত সঙ্গমেশ্বর মন্দির। সঙ্গমেশ্বর মন্দির কে নির্মাণ করেছেন? বিজয়াদিত্য। বিরূপাক্ষ মন্দিরকে তৈরি করেন দ্বিতীয় বিক্রমাদিত্য। বিরূপাক্ষ মন্দির তৈরি করেন দ্বিতীয় বিক্রমাদিত্য। এবার চলেছে চোল শিল্প। পাহাড় কেটে মন্দির তৈরির পরিবর্তে অট্টালিকা হিসাবে মন্দির তৈরি সূচনা হয় এই চোল শিল্পের আমল থেকে, চোল আমল থেকে। অজন্তা, এলিফ্যান্টা গুহা মন্দির চোল যুগে তৈরি হয়েছিল। প্রশ্ন আসবে যে অজন্তা ও এলিফ্যান্টা গুহা মন্দির কোন আমলে বা কার আমলে তৈরি হয়েছিল? তাহলে বলবে চোল সাম্রাজ্যের তৈরি হয়েছিল। এই যুগে ধাতু শিল্পের সূচনা হয়। প্রথম ধাতু ব্রোঞ্জ নির্মিত নটরাজ মূর্তিটি চোল যুগের শ্রেষ্ঠ একটা নিদর্শন। ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন। নটরাজ মূর্তি যে আছে ব্রোঞ্জ নির্মিত, সেটা চোল যুগের শ্রেষ্ঠ নিদর্শন। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব সেই দক্ষিণ ভারতে বিদেশি শাসন বা তোমার ভারতের সাথে বহির্বিশ্বের যে বাণিজ্যিক সম্পর্ক, সে ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।